সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নতুন চলচ্চিত্রের সন্ধানে, আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন তিন তরুণ চলচ্চিত্র নির্মাতা। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী, তারপরে রয়েছেন অংরা খান এবং তারপর ইশতিয়াক জিকো। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে হবে সেই জন্য যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। রামপাল নিয়ে ইউনেস্কোর উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সুন্দরবনের নাম বিশ্ব ঐতিহ্য থেকে বাদ পড়ার আশঙ্কা পরিবেশবিদদের। নির্বাচন কমিশন গঠন নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। জনগণের নির্বাচিত সার্চ কমিটি চায় বিএনপি। গ্রহণযোগ্য কমিশন গঠনে কাজ চলছে বলছে আওয়ামী লীগ। কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত, আহত কমপক্ষে 20। বাড়িঘর লুটপাট ভাঙচুর। তেরো দিন পর টঙ্গীর টাম্পাকো কারখানা থেকে আরও একজনের লাশ উদ্ধার। এখনও নিখোঁজ 10 শ্রমিকের সন্ধানে প্রতিদিনই ভিড় করছেন স্বজনরা। এবং রোববার প্রথম ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। সফরকারীদের দুর্বল প্রতিপক্ষ ভাবছে না টাইগাররা, ভালো করার প্রত্যয় মোহাম্মদ নবীদের। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায় চলচ্চিত্র নিয়ে। আমরা খুব আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের নতুন চলচ্চিত্র কিন্তু জেগে উঠছে। অনেক ছবি হচ্ছে, যেই ছবিগুলো বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, খুব ভালোভাবে পুরস্কৃত হচ্ছে এবং দেশেও সমাদৃত হচ্ছে। যদিও বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থার কিছু ঘাটতির কারণে সেই ছবিগুলো অনেকগুলোই সেইভাবে হয়তো দর্শকের কাছে যেতে পারছে না। সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সব বিষয় নিয়েই আমরা কথা বলবো। প্রথমে আমি আসব অমিতাভ রেজা, তোমার কাছে। তুমি যদিও বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ইতিমধ্যেই খ্যাতির চূড়ান্ত শিখরে আছো, এবং তোমার প্রথম চলচ্চিত্র তুমি নির্মাণ করেছো আয়নাবাজি, যেই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং মার্কেট সেকশনে, এবং অন্যান্য কিছু কানাডা, ইরান, কায়রো আমরা যতটুকু জানি কিছু চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। এবং আরেকটি জিনিস যদিও এখনো ঘোষণা হয়নি, ইউরোপের একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে এটি হয়তো প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে, যেটা আমরা শুনেছি, কিন্তু এখনো ঘোষণা তুমি দাওনি। যাই হোক, তো আমরা সেই ছবিটি নিয়ে কথা বলবো। এবং তোমার ছবিটি মুক্তি পাচ্ছে 30শে সেপ্টেম্বর, এবং মুক্তিটাও একটা অভিনব ভাবে তুমি বলছো যে দর্শকরাই উদ্বোধন করবে ছবিটি, একটি অভিনব কায়দায় হচ্ছে। তো আমি প্রথমে তোমার ছবি সম্পর্কে একটু জেনে আসি, তারপরে অন্য আলোচনায় হয়তো যাব। আমি এই ছবির কাজ প্রায় 1.5 বছর যাবৎ করছি। এই ছবিটি কন্টেন্ট ম্যাটার্স কোম্পানি ওদের প্রডিউস করা এবং হাসুর ডাউনের কো প্রোডাকশন প্রযোজনায় আমার কোম্পানি। এবং ছবিটির মূল গল্প গাউসুল আলম শাওনের লেখা, এবং চিত্রনাট্য শাওন অনম বিশ্বাস, এবং শেষ পর্যন্ত পরিচালক হিসেবে আমাকে যতটুকু চিত্রনাট্যে কাজ করতে হয় সেটা তো করতেই হচ্ছে। সেটুকু পর্যায়ের পরে আমরা গত বছর ফেব্রুয়ারি মাসে প্রোডাকশন শুরু করি, প্রি প্রোডাকশন। 3 মাস প্রায় এক্সটেন্সিভ প্রি প্রোডাকশন করার পরে আমরা প্রোডাকশনে যাই। প্রায় 47 ডেজ শুটিং করি এবং প্রায় 1 বছর এটা পোস্ট প্রোডাকশন চলে। এবং তারপরে এখন ছবিটি প্রাথমিকভাবে 30 তারিখ 20টি হলে সারা বাংলাদেশে, এখনো পর্যন্ত যতটুকু খবর পাচ্ছি 20টি হলে এটা মুক্তি পাচ্ছে প্রযোজনা সংস্থা এবং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে।
এবং তারপরে দর্শক যদি পছন্দ হয় এটা বাড়তে থাকবে সিনেমা হলগুলা, এই পর্যায়ে আছে। আর আমি নিজে আশা করি এই ছবিটি দর্শকের কাছে ভালো লাগার কারণ আমি মনে করি কনফিডেন্ট টেকনিক্যালি আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো যেটাকে খুবই ঝকঝকে এবং একটা কমপ্লিট গল্প হিসেবে মানুষ যাতে দেখতে পারে এবং বিনোদিত হতে পারে। ধন্যবাদ, আবার আসবো পরে তোমার কাছে। এবং তুমি, আমি বলে রাখি যে এই তিনজনের মধ্যে সম্ভবত তুমি চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে বেড়ে ওঠা, দীর্ঘদিনের চলচ্চিত্রের সাথেই আমি চলচ্চিত্রের সাথে তোমার সংযুক্তি একসময় খুব ঘনিষ্ঠভাবে ছিল, আমরা জানি। সেই ছোটকাল থেকে তোমার চলচ্চিত্রের নেশা। যাই হোক, তোমার ছবি দেখার জন্য অপেক্ষায় কিন্তু সবাই আছে, অনেক প্রত্যাশা নিয়ে আছে, এবং আমি আশা করি যে সেই প্রত্যাশা নিশ্চয়ই দর্শকের পূরণ হবে। আমি দর্শকদের অনুরোধ করব 30শে সেপ্টেম্বর আপনারা হলে যে ছবিটি দেখবেন। অং রাখাইন, তোমার কাছে আসি। তুমি একটি ছবি তৈরি করেছো, তোমার ছবির চাকমা নাম হচ্ছে মর থেঙ্গারি, যেটি ইংরেজি নাম হচ্ছে মাই বাইসাইকেল, এবং এটি বলা যায় যে বাংলাদেশের প্রথম চাকমা ভাষায় নির্মিত পূর্ণাঙ্গ চলচ্চিত্র। ছবিটি বেশ কিছুদিন হয়ে গেল তুমি নির্মাণ করেছো, এবং কয়েকটি উৎসবে তোমার দেশে এবং দেশের বাইরের বেশ কিছু উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। রাশিয়ার একটি উফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটি শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছে, এবং আরো অনেকগুলো ফেস্টিভ্যালে। কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমি বলবো যে তোমার ছবিটি দেখানো হয়েছে গোটেবার্গ ফেস্টিভ্যালে সুইডেনে, যেটি অত্যন্ত নামকরা একটি ফেস্টিভ্যাল। এছাড়াও ইতালি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, বিভিন্ন দেশে তোমার ছবিটি দেখানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তোমার ছবিটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি, কিছু একটা অজ্ঞাত কারণে। অজ্ঞাত বলা যাবে না, কারণটা আমরা কিছুটা হয়তো আমরা নিজেরা জানি, যদিও সেটি হয়তো খুব প্রকাশ্যে আলোচনা করা যাবে না। খুবই দুঃখজনক। যদিও আমি কিছুদিন আগেই আমি প্রশ্ন করেছিলাম সেন্সর বোর্ডের কর্মকর্তাদের কাছে, এবং তারা কিন্তু আমাকে জানিয়েছিল, আমি বলে দিতে চাই আজকে, তারা আমাকে জানিয়েছিল যে আমরা ছবিটির সেন্সর সনদপত্র দিয়ে দিয়েছি। কিন্তু তোমার কাছ থেকে আমরা জানতে পেলাম যে তুমি এখনো সেই সনদপত্র পাওনি। এটি আসলে প্রমাণ করে যে বাংলাদেশে এখনো, যত কথাই আমরা বলি না কেন, আমরা এখনো মত প্রকাশের স্বাধীনতা আমাদের নেই আসলে সেই অর্থে। যাই হোক, তোমার কাছ থেকে আমরা তোমার ছবির কথা একটু শুনবো। তোমার ছবির গল্প, বিষয় নিয়ে যদি বলো, ছবি বানানোর অভিজ্ঞতা এবং বাইরে ছবি প্রদর্শনের যে অভিজ্ঞতা। আমার এই ছবিটা আসলে 10 বছরের প্রজেক্ট ছিল, আমার অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু এর মধ্য দিয়ে আমি আসলে টেলিভিশনে কিছু কাজ করছি, ইন্ডিভিজুয়াল ভাবে না, সেটা নুরুল আলম আতিকের সাথেও কাজ করছি। কিন্তু একটা ছবি বানাইতে গেলে বা যে কোনো একটা অডিওভিজুয়াল প্রোডাকশন করতে গেলে যে প্রডিউসার উপরে যে ডিপেন্ডেন্ট হইতে হয়, বা প্রডিউসার ছাড়া যে একটা অডিওভিজুয়াল কাজ করা যাবে না বা প্রোডাকশন নামানো যাবে না, সেটা আসলে আমার মাথায় ছিল না। আমি যেটা কনফিডেন্ট ছিল, যেটা আসলে আমার কাছে যা আছে সেটা নিয়ে আসলে শুট করা, এই পুরো ফিল্মটাকে আমি আসলে শেষ করে একটা জায়গা পৌঁছানো। সেক্ষেত্রে আমার আশেপাশের লোকজন, বন্ধুবান্ধব বলেন, বড় ভাই বলেন, আমার ওয়াইফ বলেন, আমার ফ্যামিলি বলেন, সবাই যার যার মতো করে আমাকে খুবই হেল্প করছে। আর শেষ পর্যন্ত শুটিং করার পরে আসলে আমি এক ধরনের কনফিডেন্ট ছিলাম যে এই ছবিটা হয়তো বা একটা জায়গা যাবে, সেটা আমার এক ধরনের কনফিডেন্স ছিল। কারণ কি, গতানুগতিকভাবে যেরকম আমরা যে রেগুলার যে কাজ করি অডিও ভিজুয়ালে, সেটা টেলিভিশন বা চলচ্চিত্র সেক্টরে, যে আসলে আদিবাসীদের নিয়ে এরকম একটা ফিচার ফিল্ম, এটা আসলে মানে মানে দেখিনি বা করিনি, বা নতুন, সবার কাছে এটা নতুন। সো এটা একটা আমার কনফিডেন্স হলো, একটা চেঞ্জ আসতে পারে, বা একটা দর্শকের বা বাংলাদেশের দর্শকের কাছে এক ধরনের আমি খুবই আশাবাদী ছিলাম দর্শকটা রিসিভ করবে ভালো করে, বাইরে ফেস্টিভ্যালও ভালো করে রিসিভ করবে। ঠিক আমার কনফিডেন্টটা খুবই কাজ করছে, এবং আমি খুবই সাকসেস, যে আমি আসলে এতটা এক্সপেক্ট করি নাই যেটা। আর আমি যদি বলি যে বাইরে ফেস্টিভ্যালে আমি খুব কম ফেস্টিভ্যালে গেছি, 2টা ফেস্টিভ্যালে, সুইডেনের যে গোটেবর্ন আর হচ্ছে টালিন ব্লেকেট এস্টোনিয়া। আমি এই ফেস্টিভ্যালে যা দেখলাম যে আসলে আমাদের দেশের চলচ্চিত্র আসলে পুরো বিশ্বের চলচ্চিত্রের সাথে কম্পিটিশন করার মতো আমাদের এই দক্ষতাটা আছে।
কিন্তু একটা জিনিস আমি একটা খুবই প্র্যাকটিক্যাল আকারে যেটা আমি দেখলাম, সেটা আসলে আমরা টেকনিক্যালি খুব বেশি সাউন্ড না। আমরা আসলে ফর্মালিটিসটা ঠিক মতো জানি না, কাকে কি বলতে হবে, কাকে কি চিঠি লিখতে হবে, বা কিভাবে কি কথা বলতে হবে, ওদের সাথে ফর্মালিটিস মেনটেন করতে হবে। এটা আমি ভালোভাবে শিখছি। কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন অনেকগুলো সিনেমা আছে, এখন ওগুলো সিনেমা আসতেছে বা এখন আছে, যেটা আসলে পুরো বিশ্বের মার্কেটটাকে আসলে আমরা ধরতে পারবো ঠিক মতো করে। আর একটা জিনিস দেখলাম, আর একটা খুবই ইম্পর্টেন্ট, যে ইউরোপিয়ান মার্কেট বলেন যে বাংলাদেশের সিনেমা ওয়েলকাম করতেছে ওরা, প্রস্তুত, আমাদের সিনেমা ডিস্ট্রিবিউশনের জন্য প্রস্তুত। কিন্তু আমরা ঠিকমতো আসলে কমিউনিকেশনটা করতে পারছি না বলে, এটা আমাদের আসলে দক্ষতা বলবো না, আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা নাই। কেউ যদি এই এক্সপিরিয়েন্সটা যদি পাই, সেক্ষেত্রে আমরা হয়তো হেল্প করতে পারি, কিন্তু শীঘ্রই এটা ঘটবে, আমার আশাবাদী। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স কেউ কেউ কাজে লাগাচ্ছে, আমরা জানি কয়েকজন। তার মধ্যে আমি যদি বলি, আমাদের কামার আহমেদ সাইমনের কথা, শুনতে কি পাও নামে একটি চমৎকার ডকুমেন্টারি ছবি সে বানিয়েছিল, এবং তারপরে তার একটি প্রজেক্ট লোকার্নোতে এবং বার্লিনে এটা স্থান পেয়েছে। সুতরাং সেই জিনিসগুলো হচ্ছে, বা আমাদের জালালের গল্প বানিয়েছিল আবু সাহেব ইমন, হ্যাঁ, ও বেশ কিছু বাইরের ফান্ড পেয়েছে। তো সেগুলো ব্যাপার হচ্ছে, সেগুলো আমরা আরো ইশতিয়াক জিকোর কাছ থেকে শুনবো। কিন্তু অঙের ব্যাপারে আমি একটু বলি, তোমার ছবিটি আমি চমৎকার, আমি দেখেছি তোমার ছবিটি, চমৎকার একটি সিম্পল গল্প নিয়ে এত সুন্দর একটা ছবি আমি বলবো বাংলাদেশে খুব কমই হয়েছে। এবং যতটুকু আমার মনে হয় তোমার ছবিটি খুব কম বাজেটে তৈরি করা, এবং সত্যিকার অর্থে আমরা বিকল্প সিনেমা বলতে যা বোঝাচ্ছি ঠিক সেইভাবে ছবিটা তৈরি করা আমরা বলবো। এবং এই ধরনের ছবি কিন্তু আমরা চাই আসুক, এবং এই ধরনের ছবি যত বেশি হবে তত কিন্তু আমার মনে হয় আমাদের চলচ্চিত্র একটা নতুন ধারায় প্রবেশ করবে। আমি ইশতিয়াক জিকো তোমার কাছে আসব। তোমার তো একটি শর্ট ফিল্ম আমরা খুব অভিভূত হয়েছিলাম বেশ কয়েক বছর আগে, সম্ভবত 2010 সালে, তোমার 720 ডিগ্রি নামে একটি শর্ট ফিল্ম তোমার প্রথম ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হলো, এবং সেটি আমার মনে হয় বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ছবি যা ভেনিস চলচ্চিত্র উৎসবে, শুধু ভেনিস না, আমাদের 3টি বড় ফেস্টিভ্যাল যদি আমরা বলি, কান, ভেনিস, বার্লিন, এই ছবিগুলোর প্রতিযোগিতা বিভাগে তোমার শর্ট ফিল্মটাই প্রথম প্রদর্শিত হয়েছে। নিশ্চয়ই আমরা আশা করব বাংলাদেশের আগামীতে অনেক ছবি এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে যাবে। এবং তুমি এবছর লোকার্নো ফেস্টিভ্যালের থেকে একটা কো প্রোডাকশন একটা ফান্ড পেয়েছো লোকার্নো ফেস্টিভ্যালের। এটা ছিল তোমার ওপেন ডোর থেকে তুমি অ্যাটেন্ড করেছিলে, এবং তোমার সেই ছবিটার নাম সম্ভবত সিনেমা সিটি অ্যান্ড ক্যাটস। সেই ছবি সম্পর্কে জানবো। তো তুমি একটু তোমার অভিজ্ঞতা যদি বলো, লোকার্নোতেও তুমি মনে গিয়েছিলা এবার, সেই অভিজ্ঞতাটা শুনবো। তোমার যে ভেনিসে তুমি যে পুরস্কারটা পেলে শর্ট ফিল্মের জন্য, সেটাও শুনবো, এবং তোমার যে আগামী ছবি সেটি নিয়ে একটু যদি বলো। আমি সিনেমার মেকিং এর জায়গা থেকে পরিচালনা হিসেবে আমার কাজ দর্শক মহলে সেটা আন্তর্জাতিকভাবে বা জাতীয়ভাবে আসে হচ্ছে 2010 সালে, কিন্তু আমি আসলে কাজ করছি কিন্তু অনেক দিন ধরে। আমি চেষ্টা করছি যে আগে প্রথমে যেমন ফিল্ম ফেস্টিভ্যাল বা ফিল্ম সোসাইটির যে আন্দোলন, সেগুলোর সঙ্গে হয়তো সরাসরিভাবে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু চলচ্চিত্র উৎসব যেগুলো হতো বাংলাদেশে 2001 থেকে আমি নিয়মিত অ্যাটেন্ড করতাম। এগুলো দেখে আমি কখনো কখনো বিভিন্ন পত্রিকাতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতাম, লেখালেখি করে বোঝার চেষ্টা করতাম। ওইখানে যারা আসতো ওদের কাছে গিয়ে শুনতাম, কি প্রশ্ন করবো সেটাও বুঝতাম না, এবং তারপরে বিভিন্ন প্রোডাকশনে আমি কাজ করার সুযোগ পাই, এবং কখনো কখনো বড় প্রোডাকশনে কাজ সুযোগ না পেয়ে নিজেরাই কাজ শুরু করি। সুতরাং ওরকম একটা জার্নি ছিল, এবং তখন থেকে আমার একটা বোঝার চেষ্টা করি আসলে আমার কি ভালো লাগছে। সেই জায়গা থেকে আমার দেখলাম যে শর্ট ফিল্ম আমার বেশি আমাকে টানে। ফুল লেন্থ ফিল্ম আমি প্রচুর দেখলাম, কিন্তু শর্ট ফিল্ম যে ছোট ডিউরেশনে কোনো একটা এক্সপ্রেশনকে সিনেমাটিক ফর্মে এরকমভাবে বলা যায়, এই এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক বেশি আন্দোলিত করে। এবং তারপরে চেষ্টা করতাম যে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বা এগুলা যেসব
সিনেমাগুলো চলছে সেগুলো আসলে কেমন। তো ওইটার অ্যাপ্রিসিয়েশনটা বোধহয় সেখান থেকেই শুরু। তারপরে আমি রুবায়েত হোসেন ওনার সিনেমায় কাজ করছিলাম এবং সেখানে অ্যাসোসিয়েট প্রডিউসার হিসেবে কাজ করছিলাম এবং শুটিং এর শেষ দিকে ফিল্মের আমরা তখন সেলুলয়েডে কাজ করছিলাম এবং সেলুলয়েডের ক্যান বেঁচে যায় 3টা ক্যান এবং সেখান থেকে সবার সহযোগিতা একটা ক্রু ইউনিট ছিল এবং সেখানে বললাম যে আমার যদি একটা সিনেমা বানাতে পারি। তো আমরা একদিনের একটা মিউজিক ডিজাইন করি যেখানে একটা লং টেকে কোনোভাবে করা সম্ভব এবং সেখানে আমি যা পাই, যেই লোক পাই, যেই সামনে যে যাকে পাই তাকে দিয়ে আমি আসলে ডিজাইন করার চেষ্টা করি। মানে আমি এক্সিস্টিং যেসব সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলোকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা ছিল ওইখান থেকে। এবং তখন আসলে আমার কোনো মানে ভাবনা ছিল না যেটা আসলে নাক কান গলা হাতি মানে কোন ফেস্টিভ্যালে যাবে, আমার কোনো সেই দিক থেকে একদমই ভাবনা ছিল না। তো এটা করার পরে আমি খুবই মন খারাপ হয়ে যায়, কারণ আমার যে এক্সপেকটেশন ছিল যে এরকম খুবই প্রপার ওয়েতে আমার কন্ট্রোলে একটা জিনিস দাঁড় হবে, দেখার পরে ইমেজ দেখার পরে আমার সেটা একদমই পাল্টে গেল যে না, আমার কিছুই হয় নাই। তারপরে ওইটা আমার সাউন্ড নিয়ে আমার অনেকটুকু কাজ করা ছিল, যে 4-5 মাস আমি শুধু সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করি কলকাতাতে মুম্বাইতে মিক্সিং টিক্সিং করে, কারণ আমি ওইখানে থাকার কাজ করার সুবাদে ওইখানে থাকতে হয় এবং সেখানে এই কাজগুলো করি। এবং তারপরে খুঁজছিলাম যে আসলে এইটাকে কোথায় বিনামূল্যে কোথায় পাঠানো যায়, এবং তখন ভেনিস সামনে আসে এবং এটার এত বেশি ঘনত্ব গুরুত্ব আমি অত জানতাম না, মানে অত বেশি তখন উপলব্ধিতে আসেনি, পাঠায় দিই এবং তারপরে সেটা একটা সময় ওরা আমাকে রেসপন্স করে যে না এটা সিলেক্টেড হলো। এরকম ভাবে এইটা একটা জার্নি শুরুটা ছিল এমন। কিন্তু এই যে সিনেমার ভাষার যে আবার তোমার কাছে আসবো, একটু থামাই তোমাকে, কারণ আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে খসরু বলছিলাম কাউখালী পিরিজপুর থেকে। আমার প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র বিদেশের মাটিতে পুরস্কৃত হচ্ছে, বিদেশি মানুষরা পর্যন্ত আমাদের ছবি দেখছে। আমাদের বাংলাদেশের ছবি, বাংলাদেশের মানুষরা কিন্তু এখন আর খুব একটা হলমুখী নয়। আমরা পিছনের দিকে বলতে চাই যে মুক্তিযুদ্ধের অনেক ছবি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারা করেছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। তাহলে তাই যদি না হবে, তাহলে চলচ্চিত্র দেখতে বাংলাদেশের মানুষ হয়ে আমরা কেন সিনেমা হলমুখী নয়? এই বিষয়ে আপনারা তিনজন কি ভাবছেন? চিত্র সঙ্গে জড়িত আছেন বিদায় আমার এই প্রশ্ন। তাই যদি হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দিতে হবে। সেই চলচ্চিত্র কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আলোচকটা দেবে। আমি একটু দেই, আমিও চলচ্চিত্রের সাথে যুক্ত একজন মানুষ। মুক্তিযুদ্ধের ছবি দেখা যাচ্ছে না তা কিন্তু নয়। আমার একটি ছবি গত বছর মুক্তি পেয়েছে, অনিল বাগচির একদিন, হুমায়ুন আহমেদের একটা উপন্যাস নিয়ে মুক্তিযুদ্ধের ছবি। এর আগে আমি আরেকটি ছবি বানিয়েছিলাম, আমার বন্ধুর আসেন, সেটিও মুক্তিযুদ্ধের ছবি ছিল। কিন্তু দুঃখজনক হচ্ছে কি, আমাদের ছবিগুলো কিন্তু দর্শকরা হলে গিয়ে আপনারা দেখছেন না অনেকেই। এটা শুধু আমি আপনাদের দোষ দিচ্ছি না, ঢাকার বাইরে অনেক জায়গায় হয়তো ছবিগুলো মুক্তিই পাচ্ছে না, কারণ ঢাকার বাইরে হল নেই, নানা রকম সমস্যা আছে। সেই সমস্যার কারণে হয়তো ছবিগুলো দর্শকদের কাছে অনেকাংশেই পৌঁছাতে পারছে না। যদিও আমি কিন্তু অনিল বাগচির একদিন ছবিটা আমি মানে বিনা পয়সায় শিল্পকলা একাডেমির মাধ্যমে সারা দেশে প্রদর্শন করেছে। আমি জানি না আপনি ছবিটা দেখেছেন কিনা, কিন্তু আমরা চেষ্টা করছি ছবি বানাতে মুক্তিযুদ্ধের উপর, এবং সেগুলো যতটা সম্ভব আমাদের পক্ষে দেখাতে। আলোচকরা এই বিষয়ে যদি মানে উত্তর দিতে চায় পরে আবার আসবে, আমরা এখন জিকুর কাছে আবার চলে আসবো। যা বলছি সেটাই আমি বলছিলাম যে যে চলচ্চিত্র বোধ এবং চলচ্চিত্রর অভিজ্ঞতা নির্মাণের কিংবা দেখার বা এক্সপিরিয়েন্স নেওয়ার অভিজ্ঞতাটা এটা বোধহয় হুট করে হয় না। মানে আমি অনেকেই এখন মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বিভিন্ন আমার ফেলো ফিল্ম মেকারদের সাথে যখন নবীনদের সাথে যখন মিশি, কথা বলি, ওদের ভাবনা বা ওদের সাথে কাজ করার চেষ্টা করি, তখন দেখি ওনারা যেটা আমরা অমিতাভ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এই রিডিং এবং রাইটিং এর এক্সারসাইজটা কমে যাওয়াতে হয়তো কিনা সবাই শুধু স্ক্রিন কালচারে অভ্যস্ত হয়ে যাওয়াতে মানে ওই বাকি কম্পোনেন্টগুলো মিসিং হওয়াতে সেটা ডিফিকাল্ট। যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে একটা হোল ব্যাপার, যে কেউ যদি ছোটবেলা থেকে হোক বা তার বড় হয়ে ওঠার সময় যদি কবিতা বা সিনেমা ছাড়া অন্যান্য যেসব প্রকাশ মাধ্যমের সঙ্গে যদি তার বেড়ে না উঠে, তাহলে বোধহয় এটা রিফ্লেক্ট করাটা খুব ডিফিকাল্ট তার নির্মাণের জায়গা থেকে। সুতরাং আমি বলবো যে আমার যে
বেড়ে ওঠার সময় যে এই সংস্পর্শগুলো ছিল সেইটা আমার এখানে একটা কাজে দিচ্ছে, যে আমার এই সিনেমাতে মানে অনেকেই আমরা বলছিলাম যে আমার একদিনে শুট করা এবং একদিনের ভাবনা, এবং সেইখানে আমার সেই অর্থে কোনো স্ক্রিপ্ট ছিল না, আমার একটা জাস্ট একটা স্কেচ ছিল, সেখান থেকে কাজ করা। সুতরাং ওনারা যদি কেউ যদি ধরে নেয় যে আসলে এইভাবে সিনেমা করা যায় এবং এইভাবে সিনেমা করলে ভেনিসে যাওয়া যায়, তাহলে বোধহয় একটা রং ইমপ্রেশন তৈরি হবে। এই আর কি বলছিলাম। তোমার নতুন ছবির ব্যাপারে একটু শুনি। নতুন ছবিটা লোকার্নোতে পিচ করলাম, এবং লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালটা সুইজারল্যান্ডের একটা মানে ইম্পর্টেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে ওরা যেটা করে অন্যান্য কো প্রোডাকশন মার্কেটের মতো ওরা ওপেন ডোরস বলে একটা সেকশন চালু রাখছে, এবং সেখানে নির্মাতাদের ওরা আমন্ত্রণ জানায়। ওরা 8টা সিনেমা প্রতি বছর বাছাই করে এবং সেখান থেকে চেষ্টা করে নির্মাতাদের সাথে, পরিচালকের সাথে প্রযোজকের মেলবন্ধন ঘটানো, ঘটকালি করার মতো। সেখানে আমার সিনেমাটা আমি কেন বানাতে চাই, কেন আমি ইন্টারন্যাশনাল প্রডিউসার খুঁজছি, এগুলোর সাথে আমার বিভিন্ন যেমন আমার 27টা মিটিং হয়, এবং সেখানে ওরাও জানতে চায় যে কেন আমার সিনেমার পটেনশিয়াল কতটুকু, আমিও বুঝতে চাই যদি আমি ওইখানকার কোনো কো প্রোডাকশন আনতে চাই সেখানকার বোঝাপড়া কতটুকু। সুতরাং অং যেটা বলছিল যে এক্সপিরিয়েন্সটুকু একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি নিলাম এখান থেকে। এই ছবিটি কবে নাগাদ শুরু হবে তোমার? এটা তো এখন ডেভেলপমেন্ট স্টেজ চলছে, তো ডেভেলপমেন্ট স্টেজ ফাইনালি যদি ঠিকঠাক মতো শিডিউল মতো হয় তাহলে 2019-এ 2019 ছবিটা হবে, 2019-এ দেখা যাবে আশা করি এবং শোনা যাবে। গুড, আমরা আশায় থাকলাম। এইবার লোকার্নোতে কিন্তু আমাদের অনেকগুলো ছবি গিয়েছিল, অনেকেই গিয়েছিল, এবং সাইমনের ছবি একটা ছবি একটা ফান্ড পেয়েছে ওখানে আমরা দেখলাম, সেইটাও আছে। তো চমৎকার চমৎকার। একটু অমিতাভের কাছে আসবো। তুমি যেহেতু তোমার ছবিটা মুক্তি দিতে যাচ্ছ, ডিস্ট্রিবিউশনের একটা সমস্যা আমাদের এখানে খুব বড় সমস্যা, যেটা তুমি ইতিমধ্যে ফেস করা শুরু করেছো বলে আমার ধারণা। সেটা নিয়ে কিছু বলবা নাকি? মানে সত্যি কথা বলতে পুরো ডিস্ট্রিবিউশনটা তো আসলে আমি নিজে পার্সোনালি দেখছি না, এবং এটার সমস্যাটার কথা ভয়ে আমি আসলে এটার দায়িত্ব থেকে সরে গেছি। আমি শুধু এখন আমার ছবিটা কমপ্লিট করে আমার প্রযোজক সংস্থা এবং ডিস্ট্রিবিউটর সংস্থা, পরিবেশক যারা, বলবো যে শাওন এবং ডিস্ট্রিবিউটর টিওটি ফিল্মস এবং আমার এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছে এশা ইউসুফ, মোটামুটি তারাই এই কাজটা করছে, এবং তারা প্রতিদিন অদ্ভুত অদ্ভুত মাথায় চুল ছিটতেছে এবং আমার কাছে বলতেছে তুমি জিজ্ঞেস করো না কি হয়েছে। আমি তো আচ্ছা ঠিক আছে, কিছু জিজ্ঞেস করবো না। আমি আসলে সত্যিকার অর্থে আমি যে খুব ভালো জানি সেটা না, বিকজ আমি এটার মধ্যে নাই, কিন্তু আমরা তারা যে অসম্ভব বেগ পেতে হচ্ছে পুরো জিনিসটার মধ্যে, এটা আমি বুঝতে পারি। একটা বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এটা তো পরিষ্কার যে আফটার ডিজিটাল প্রজেকশন হওয়ার পরে এটা একটা জটিলতা তৈরি হয়েছে। আমরা জানি ডিজিটাল প্রজেকশনটা তো আসলে এটা ডিসিপিও নাই বাংলাদেশে। আমরা চিন্তা করেন যে আমরা এত বড় দেশের মধ্যে আমাদের মাত্র একটা হলে ডিসিপি আছে, যেটা খুবই দুঃখজনক। যে এটা হচ্ছে দুঃখজনক ঘটনা কিছু ঘটনা, বাকিগুলাতে বলে প্রজেকশন, এটা প্রজেক্টর, কিন্তু এটা আসলে MP4 থেকে চালানো হয়। সো টেকনিক্যালি দর্শকদের বোঝার জন্য একটু বলে দিই, সাধারণ ডিসিপি হচ্ছে আসলে প্রফেশনাল ফরম্যাট ডিজিটাল ছবির প্রদর্শনের জন্য। ডিসিপি মানে হচ্ছে ডিজিটাল সিনেমা প্যাকেজ, এবং সেটি হচ্ছে আসল ডিজিটালি ছবি দেখার উৎস। কিন্তু সেটি আমাদের একটি মাত্র হলে স্টার সিনেপ্লেক্সে শুধু আছে, যেটা অমিতাভ বললো। বাকিগুলো কিন্তু আসলে প্রপার অর্থে যে ডিজিটাল প্রজেকশন সেটা কিন্তু আমরা দেখছি না আসলে এখনো। এইটা হচ্ছে আমি টেকনিক্যালি এটা দুঃখজনক ঘটনা। আর বাকি যে হলের পরিবেশের কথা বলি বা হলের অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলসগুলো কিভাবে কাজ করে সেগুলোর কথা বলি, সেগুলো এত প্রফেশনালের একদমই কি বলবো, একদমই অ্যামেচার প্রসেসটা, সেটা একটা দুঃখজনক ঘটনা। এই কারণে হয় কি, একটা ছবি বাণিজ্য করার জন্য যেই সুযোগটা থাকা উচিত সেই সুযোগটাও আমাদের নাই এই মুহূর্তে। বিপদটা হচ্ছে ওখানে যে একটা লগ্নি করবে, যে একটা মানুষ লগ্নি করে যে সেটা থেকে টাকা উঠায় আনবে, সেই সুযোগটাই, প্রসেসটাই, মার্কেটটাই খুবই নোংরা, এবং মার্কেটটার মধ্যে কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে আমাদের ছবি দেখার দর্শক আছে, যে একজন ভদ্রলোক ফোন করলেন, বোঝা যায় যে দর্শক আছে, কিন্তু সেই দর্শকের কাছে আমাদের ছবিটা নিয়ে যাওয়ার মতো সিনেমা হল বা সেই ফ্যাসিলিটিস গুলো এখন
এখনো পর্যন্ত তৈরি মানে হচ্ছে এখন না। তো কারণ পর্যন্ত প্রথম তৈরি কথা হয়নি। হচ্ছে যে কোথায় ছবিটা দেখবে মানুষ। মানে এখন একটা সিনেমা হলের পরিবেশ যদি এত খারাপ থাকে, সেখানে যদি না যাওয়া যায় তাহলে তো হবে না। আমরা দেখি যে স্টার সিনেপ্লেক্স বলি, ব্লকবাস্টার বলি, শ্যামলী এখন ভালো সিনেমা হল, এই সিনেমা হলগুলোতে কিন্তু রেগুলার দর্শক আছে এবং খুবই ভালো দর্শক রেগুলারলি দেখছে, এবং যেই ছবি চলুক না কেন এই ছবির দর্শকরা কিন্তু ওখানে যাচ্ছে। সো কিন্তু বাকি পরিবেশগুলো যদি তৈরি করা না যায়, এবং একটা সিনেমা হলটা একটা পার্কের মতো, আসলে সিনেমা হলে সিনেমা দেখা বাণিজ্যিক ছবির দেখার যে পরিবেশ, সেটা কিন্তু একটা পার্কের মতো হওয়া উচিত। Right. ওখানে যাবে মানুষ, একটু বসবে, একটু ঠান্ডা বাতাসের ভিতরে ঢুকে সে সিনেমাটা দেখবে এবং সুন্দর পরিবেশে বেরোবে, সিকিউরিটি থাকবে। এই যে পরিবেশটা, প্রজেকশন কোয়ালিটি তো প্রাইমারি কথা। এই টোটাল ব্যাপারটা তো আসলে সিনেমা হলের মালিকদের পক্ষে এই মুহূর্তে করা যাচ্ছে না। এখন এইটা যদি এখন নতুন উদ্যোগ কেউ না নেয় এবং সরকারিভাবে এবং বেসরকারিভাবে এই উদ্যোগ যদি না আসে, তাহলে আসলে আমরা সিনেমা আমরা টিকবো না আসলে। কারণ আমাদের ছবিতে, কারণ আমি যদি ছবি বানাতে চাই এখন, সেটা হচ্ছে যে ওকে আমি মনে করি যে আমি নেক্সট 6 মাস শুধু আরেকটা সিনেমা বানাবো। তো নেক্সট 6 মাস ছবি বানানোর জন্য আমার যে উপার্জন দরকার হবে বা আমার যে টিম চালানোর জন্য উপার্জন, সেটা যদি আমি না থাকে, তো আমরা কতদিন আসলে ফ্রি অফ কস্টে আমরা কাজ করতে পারবো? সেটা তো পারবো না। রাইট রাইট। তো আমাদের সাথে আরেকজন দর্শক আছে টেলিফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি নরসিংদী থেকে সৌরভ বলছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি বলুন। আমার প্রশ্নটা হলো, আগে যে এই ছবিগুলো তৈরি হতো, যেমন ধরেন ছুটির ঘন্টা, আমাদের রাজ্জাক স্যার ছিল, তারপর আরো অনেক ছবি হইতো, কবরী ম্যাডাম, আলমগীর স্যার, ওনারা যেসব ছবিগুলো মানে নায়ক হিসেব করতো আর কি। মানে আমি একবারে ছোট মানুষ, আসলে অনেক ছোট, অনেক কিছু নিয়েন না। তা আর কি যে ছবিগুলো করতো, অনেক কষ্টের কাহিনী থাকতো, শিক্ষার কাহিনী থাকতো, মানে অনেক কিছু বোঝার থাকতো। কিন্তু এখন বর্তমানে যে ছবিগুলো তৈরি হয়, কোনো এখনকার ছবির কোনো মানেই নেই। রাইট। মানে কি কাহিনী করে না করে মানে বোঝাই যায় না, কি গান টান, মানে গানের কোনো অর্থই বোঝা যায় না। তার কারণটা কি? আর ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। চমৎকার প্রশ্ন করেছেন আসলে, তাই না? অমিতাভ কি কিছু বলবে নাকি? না, মানে জিজ্ঞাসা মেইন করতে স্ট্রিম সিনেমার কথা বলছেন আপনি, অবশ্যই সেটারও খুব দরকার আছে, আমরা জানি। এবং আগে যে চমৎকার ছবিগুলো হতো, যেই ছবিতে গল্প ছিল এবং সেই ছবিগুলো আমরা দেখতে যেতাম পরিবার নিয়ে, মনে আছে আমাদের, ছবিগুলো চলতো কিন্তু, এবং চমৎকার চমৎকার ছবি। কিন্তু এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ভারতীয় সস্তা ছবিগুলোর, বিশেষ করে তামিল ছবি বা কেরালার ছবি, এগুলোর নকল করে ছবি বানাচ্ছে প্রযোজকরা, যেই কারণে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে হল থেকে। সেটাও একটি বড় কারণ। কেউ কি সংযুক্ত করবে এই ব্যাপারটা? আমরা এই আমার মনে হয় যে সব ধরনের দর্শক থাকা দরকার, আবার সব ধরনের ছবিও থাকা দরকার। মানে কোন একটা ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি আমরা যেরকম বলছি যে মূলধারা বা মেইন স্ট্রিমের ছবি, যেগুলো অনেকটুকু দর্শকদের কথা মাথায় রেখে তাদের কোট আনকোট এন্টারটেইন করার জন্য সিনেমা যেরকম ভাবে বানাতে হবে, একই রকম ভাবে যারা নিজের কোনো ভাবনা প্রকাশ করতে চায় সিনেমা মাধ্যমে, আমরা যেটাকে বলি অতর সিনেমা, সেরকম ইন্ডিপেন্ডেন্ট সিনেমাও কিন্তু প্রচুর হওয়া দরকার। এবং একইভাবে আসলে পুরা এই জিনিসটা বোঝার জন্য তো আসলে অন্যান্য কম্পোনেন্টগুলো ভাবা দরকার, যে একটা ফিল্ম স্কুল হওয়া, কিংবা যে যিনি কিনা দর্শক হবেন তার জন্য যে অ্যাপ্রিসিয়েশনের টুকু দরকার, মিনিমাম লেভেল, এবং তার যে কমিউনিকেশনের মাধ্যমগুলো দরকার, কিংবা একইভাবে নতুন ডিস্ট্রিবিউশনগুলোকে এগিয়ে আসা। যে আমাদের এখন দীর্ঘদিন ধরে আমাদের মানে আপনি সহ যারা কাজ করছেন এখানে, যিনি পরিচালক, তিনি প্রযোজক, তিনি পরিবেশক, এই অনেকগুলো দায়িত্ব নেওয়ার এই প্র্যাকটিস থেকে বেরোয় আসতে হবে। সুতরাং এখানে অন্যান্য শুধুমাত্র প্রফেশনাল ডিস্ট্রিবিউটর থাকতে হবে, যারা শুধুমাত্র মূলধারার চলচ্চিত্রগুলোকেই তারা নিবে না। একই রকম ভাবে অত ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, তার বিভিন্ন রকমের দর্শক ডেফিনেটলি বাংলাদেশে আছে, তাদেরকে পৌঁছাতে হবে। ওই দায়িত্বগুলো আসলে অনেকে নিতে হবে। সেইটা নিলে হয়তো আমার দর্শক যিনি বলছেন, তাহলে হয়তো ওনার জন্য ছবি আসবে, বা অন্য যারা ওয়েট করছেন অন্যান্য ছবির জন্য, সেগুলো হয়তো কিছুটা মিটবে। রাইট। আমরা আসবো ডিস্ট্রিবিউশন নিয়ে একটু বিস্তারিত আলোচনায়। তার আগে একটু অমিতাভের কাছে একটা প্রশ্নে আসি। সেটা হচ্ছে, এই যে আমরা দেখছি এখন নানা রকম ছবি হচ্ছে, বিশেষ করে চমৎকার ছবিগুলো হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকম ছবি বানাচ্ছে। যেমন খুবই লো বাজেটে ছবি বানাচ্ছে, তুই বানাচ্ছ,
আর অনেকেই। রুবায়েতের ছবিটা আমি বলবো আন্ডার কনস্ট্রাকশন, একটা চমৎকার একটি ছবি, যেটির প্রডিউসার ছিলে তুমি, রুবায়েত হোসেনের। তো অনেক চমৎকার ছবি হচ্ছে। তো এই ছবির পেছনে তুমি তো যেহেতু চলচ্চিত্র সংসদ করেছো, তোমার কি মনে হয় যে 80-র দশকে আমরা যে একটা শর্ট ফিল্ম আন্দোলনের মধ্য দিয়ে যে একটা বিকল্প ধারার আন্দোলন শুরু করেছিলাম বাংলাদেশে, সেইটার কোনো রকম প্রভাব কি এর মধ্যে আছে কিনা? ওইটা তো 100 বার আছে। মানে আমি বেড়ে উঠেছি ওই প্রভাব থেকে। আমি সিনেমার প্রতি আমার কানেকশন তৈরি হয়েছে 80-র দশকের ওই চলচ্চিত্র আন্দোলন মুভমেন্টের ওইখান থেকেই। আমার মনে হয় যে আমি বেড়ে উঠছি, আমার সিনেমার প্রতি আকর্ষণ, সিনেমা দেখার ভঙ্গি, এগুলো সবকিছুই আমার ওখান থেকে শুরু হয়েছে। কিন্তু ভাই আজকে আমি অনেকদিন পরে আমার কাছে মনে হয় যে আমরা যদি পুরো সিচুয়েশনটা একটু অবজেক্টিভলি আবারও দেখি, আমি ডেফিনেটলি বলবো যে আমি যখন প্রথমে আপনার চাকা দেখি, সিনেমার দেখার ইন্সপিরেশনই আসছে আমার ওখান থেকে। আমি একদমই শুরুই বলতে পারি যে আমি যখন হুলিয়া চাকা একসাথে, প্রথমে হুলিয়া আগামী দেখি, তার কিছুদিন পরে আবার চাকা দেখি, তারপরেই আসলে আমি জানি যে আমি আসলে এই জার্নিটার মধ্যে থাকতে চাই। কারণ আমি চোখের সামনে আপনাদের দেখতে পেরেছিলাম, তারেক মাসুদ কে, আপনাদের দানি ভাইকে, সবাইকে আমরা চোখের সামনে দেখেই আমি আসলে এটা আমি হয়েছি, সেটার কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা যেটা আমার বিপদটা মনে হয়, আমি যদি ক্রিটিসাইজ করি ওই সিচুয়েশনটাকে, আপনারা ওই সময় এই যে বিকল্প বলার পরে যে আমরা 16mm এবং পুরো জিনিসটা থেকে আমরা ছড়ে আসছি এফডিসিডিএফ থেকে, হয়তো আমি জানি না আমরা কেন ওই ডিসিশনে ছিলাম, কিন্তু এর বদলে যদি আমরা চেষ্টা করতাম যে সিনেমা হলে ছবিগুলো দেখানো যায় কিনা, বড় ছবি করা যায় কিনা, যেটা আসলে পরে গিয়ে দুখাই বা কীর্তনখোলা এগুলাতে আমরা গিয়েছিলাম। কিন্তু ওই সময় আমার দরকার ছিল আমাদের এফডিসিতে আমাদেরকে আরো বেশি ইন্টারভেন করা এবং ওইখানে বসে আমাদের বিভিন্ন ধরনের মানুষকে আরো ইন্সপায়ার করা, বিভিন্ন ধরনের ছবি করা, বানানোর জন্য। আমরা তখন একদমই কেন জানি 80-র দশকের পরে আমরা একদমই মূলধারার ছবি থেকে, আমি বাণিজ্যিক বলছি না, আমি বলছি যে মূল দর্শকের ছবি থেকে, তখন কেউ চিন্তা করিনি আমরা। এখন যেমন আমি চিন্তা করি যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, আমি খুব ইচ্ছা আছে আমার চম্পাকলি যেমন ছবিটা যদি যায়, বা আমার যদি চালাতে সিরাজগঞ্জে যায়, অদ্ভুত সিনেমা হল এগুলো, আমি জানি যে সিনেমা হলের পরিবেশ ভালো নাই, কিন্তু আমি চাই ওই দর্শক কিভাবে আমার ছবি রিঅ্যাক্ট করে। আমার এটা খুব ইন্সপায়ার করে। আমি যতই ছবি বানাই না কেন, আমি আমার দেশের মানুষের সাথে ছবি নিয়ে কানেক্ট করতে চাই আসলে। এবং সেটা হয়তো বিপদের ব্যাপার একটা হইতে পারে যে সেই ছবির ভাষা হয়তো বা একসময় দেখা যাবে ইন্টারন্যাশনালি হয়তো ক্লেম নাও হতে পারে, কারণ আমি যেভাবে ছবি বানাতে চাই অনেস্টলি, কিন্তু আমি আসলে আমার ওই দর্শকের সাথে কানেক্ট করতে চাই। আমি আপনি যদি 80-র দশকের আমাদের চলচ্চিত্র আন্দোলনের ফসলে আমরা সবাই ফিল্ম মেকার হয়ে আসছি, কিন্তু এটাকে যদি আমরা পজিটিভ যেমন একদিক আছে, এটা যদি দান্দিকভাবে বিচার করি, যে কোনো ইভেন্টকে দান্দিক বিচার করি, ডায়ালেকটিক্যাল অ্যাপ্রোচে দেখি, তাহলে আমার মনে হয় ওই সময় আমাদের মূলধারার ছবি বানাবো না, এই ভাবনাটাকে না আমরা আমাদের অনেক মানুষের জায়গা করে দিয়েছিলাম। আমরা যারা আসলে ছবি বানানোর যোগ্যতা ছিল না, তারা এই সিনেমার জগৎটাতে ঢুকে পড়া। আমি একটু তোমার প্রশ্নের একটু উত্তর দেই ওই ধারার একজন মানুষ হিসেবে। সেটা হচ্ছে যে আমরা কিন্তু ধরে নেই যে আমরা মূলধারার ছবি বানাবো না। আমাদের মূলধারার ছবি বানানোর ইচ্ছে ছিল, শতভাগ ইচ্ছে ছিল, কিন্তু তখন পরিবেশ ছিল না। আমরা দেখছিলাম যে সূর্য দিগল বাড়ির মতো একটা ছবি হয়েছে, সেটা ঢাকায় মুক্তি পেতে পারছিল না। 1 বছর পরে, প্রথমে নাটোরে মুক্তি পেয়েছিল, তার 1 বছর পরে ঢাকায় মুক্তি পেয়েছিল এবং কয়েকদিনের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছিল। তোমার যদি মনে থাকে, মেঘের অনেক রং, একটা ছবি 3 দিনের মাথায় হল থেকে নামিয়ে, কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে নাকি ভাইয়া, এটা কি হয়েছিল আসলে? দর্শক যায়নি, দর্শক ওরা বলছে, সিনেমা হল আলারা বলছে যে দর্শক যায়নি, সুতরাং নামিয়ে দিয়েছে ওরা। তো এখন ওই পরিস্থিতিতে আমরা যখন ছবি বানানোর সিদ্ধান্ত নিলাম, আমরা একদল তরুণ, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমাদের সামনে কিন্তু বিকল্প ছিল যে আমরা একটা বিকল্প পথ বেছে নিই, ঠিক আছে, দর্শকের কাছে যাওয়ার জন্য। এবং সেই বিকল্পটা ছিল যে আমরা নিজেরাই ছবি বানাবো, নিজেরাই দর্শকের কাছে নিয়ে যাব, এটা ছিল বিকল্প। এবং যার জন্য আমরা 16mm বেছে নিয়েছিলাম তখন। এবং আমরা কিন্তু 16mm ছবি বানিয়ে দর্শকের কাছে যেতে পেরেছিলাম, সিনেমা হলের বাইরেও। আমরা কিন্তু, আমি যদি বলি, আগামী এবং হুলিয়া, এই দুটো ছবি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, এমন কোনো উপজেলা নেই যেখানে দেখানো হয়নি। এবং আমরা টিকিট আমি কয়েক গুণ টাকা কিন্তু ফেরত পেয়েছি। আগামী বানাতে আমার খরচ হয়েছিল 70,000 টাকা, আমি কয়েক গুণ টাকা ফেরত পেয়েছি। আমি চাকাও কিন্তু ভালো চলেছে, কিন্তু তখন আমাদের ওই বিকল্প পথটা বেছে নিতে হয়েছিল। যখন সুযোগ পেয়েছি তখন কিন্তু আমরা আবার
মূলধারায় চলে এসেছি। আমার প্রথম ছবি ছিল মূলধারা যদি বলা যায় দীপু নাম্বার 2 বাচ্চাদের ছবি, এবং সেই ছবি প্রচুর চলেছে সারা দেশে, কিন্তু খুব ভালোভাবে চলেছে। এবং আমি মনে করি এই ধরনের ছবির মধ্যে দীপু নাম্বার 2 একটা উদাহরণ যে পপুলার এখনো সেটা দেখে লোকজন। তো তারপরে দুখাই, এবং তারপরে তো আমরা মূলধারায় ছবি বানানো শুরু করলাম, আমি করলাম, তানভীর করলো, চিত্রানজির পারে, তারেক মাসুদ করলো। সুতরাং আমরা মূলধারায় ফিরে আসলাম আবার, এবং সিনেমা হলে আমাদের ছবি মুক্তি দেওয়া শুরু করলাম। তারপরে অবস্থাটা এখন আবার অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো আমি একই প্রশ্ন একটু অঙের কাছে যাব ছোট্ট করে, আমাদের সময় খুব কম, যে এই আন্দোলনটা তোমাকে ইন্সপায়ার করেছে কিনা? যদিও তুমি অনেক পরে। হ্যাঁ, আন্দোলন তো সরাসরি আমাকে আসলে ইন্সপায়ার করে না, কিন্তু আন্দোলনের সাথে যারা ছিল, যেমন আপনি বলেন, দাদা বলেন, আর জিকু ভাই বলেন, আর স্বয়ং আমার আতিক ভাই বলেন, সো আসলে আলটিমেটলি আসলে একই তো, মানে আসলে ঘুরে ফিরে তো সবাই এক প্ল্যাটফর্ম থেকে আসছে, এই টিজির আন্দোলন থেকে। তো এই কারণে আমি আবার যাদের সাথে শর্ট ফিল্ম ফোরামের সাথে দীর্ঘদিন মিশতে ছিলাম, এবং তাদের থেকেও আমি ইন্সপিরেশন পেয়েছি এবং গাইডলাইনগুলো পেয়েছি। এবং আমার আসলে আমি একদম 100% আমার আশেপাশের লোকজনে আসলে কোনো না কোনো ভাবে জড়িত ওই আন্দোলনের সাথে, আপনাদের সাথে সমসময়ে বা একটু পরে বা এরকম, মানে সেটা আমার জন্য। জিকোর কাছে একই প্রশ্ন, তুমি যদি শর্ট ফিল্ম ফোরামের সঙ্গে জড়িত থাকা বলতে মানে আমার পারিবারিক সূত্রে মশিউদ্দিন শাকের আমার মামা হন, এবং সেই জায়গা থেকে ওনার সূর্যদিগল বাড়ি এই চলা এবং নামায় নেওয়া, সেই জায়গাটা আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকেই শুনছিলাম যে এই মামা সিনেমা বানায় ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওইটার হয়তো একটা ফ্যামিলি লেভেলে প্রভাব হয়তো ছিল। তারপরে মানে ইউনিভার্সিটি থাকাকালীন আমি ফেস্টিভ্যালগুলোতে যাওয়া এবং সেখানে যাদের সাথে দেখা এবং ওদের সাথে ওঠা বসা করা, তারা দেখলাম মানে এই যে শর্ট ফিল্ম ফোরাম যারা করতেন বা বিকল্প জায়গা থেকে যারা ডিস্ট্রিবিউশন বলেন, নির্মাণ বলেন, তাদের সাথে মানে মিথস্ক্রিয়া বা লেনদেন হওয়াটা আমাকে ডেফিনেটলি প্রভাব ফেলছে। ওই যে আমি যেটা বললাম, বড় হওয়া, ওঠাতে অন্যান্য উপসঙ্গ অনুকরণগুলো। তুমি কি ওই তুমি যখন ছবি বানাতে এসছো, তো আন্দোলনটা সম্পর্কে তুমি মোটামুটি জানতা ভালোভাবে? আমি যেহেতু শর্ট ফিল্ম ফোরামে ফেস্টিভ্যালগুলোতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো আমাদের আগামী দেখা হয়েছে, চাকা দেখা হয়েছে তোমার একটা মন্তব্য আমি পত্রিকায় দেখেছি, আমি একটু উল্লেখ করতে চাই। তুমি বলেছো যে এফডিসির মানুষদের প্রশংসা করতে, যে এফডিসির মানুষদের যে সততা, ভালোবাসা আর পেশাদারিত্ব, তা তথাকথিত বিকল্পধারা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষদের মধ্যেও দেখা যায় না। একটু ব্যাখ্যা দেবে কি? আচ্ছা, না, এটা আমি যেহেতু এই যে প্রোডাকশনগুলোতে আমি ছিলাম ফুল লেন্থ ফিচার ফিল্মের জায়গা থেকে, তার ম্যাক্সিমাম ইউনিটটা আমরা নেওয়ার চেষ্টা করছি লোকাল এফডিসিতে যারা কাজ করেন। কারণ আমার মনে হয় যে দেশের মানুষ ডেফিনেটলি ইন্টারন্যাশনাল প্রোডাকশন, কিন্তু আমি চাইছিলাম যে দেশের লোকদেরকে ইনভলভ করতে, এবং সেই জায়গা থেকে মানে আমি দেখলাম যে আমরা একটা দূর থেকে আমাদের একটা নাক শিটকানো বিষয় থাকে। ঠিক আছে, এফডিসির লোকরা কিন্তু এমনিতে, মানে এফডিসির লোক বলতে আমি বোঝাচ্ছি যারা টেকনিক্যাল লোক, টেকনিশিয়ান যারা, তারা কিন্তু যথেষ্ট আন্তরিক, এবং তারা যখনই এই ধরনের ছবি আমরা করতে যাই এফডিসির মধ্যে, এফডিসির ফ্যাসিলিটিস নিয়ে, তারা কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমি দেখেছি। আমি তাদের প্রতি আমিও ধন্যবাদ জানাই। তাদের সততা বা ভালো কাজের প্রতি তাদের আগ্রহ নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু তুমি যে বলেছো যে সেটা তথাকথিত বিকল্পধারার চলচ্চিত্রকারদের মধ্যে দেখা যায় না, এইটা তো আসলে আমি তো দেখো নাই যে বিকল্পধারা, তো না, মানে আবার তথাকথিত কেন বলেছো তুমি? আচ্ছা, তথাকথিত বলতে ধরেন বিকল্প ধারা 16 মিলিমিটারের পরে, এরপরে আন্দোলনটা যেহেতু অনেকদিন ধরে চলছে, সুতরাং 16 মিলিমিটার মানে ফরম্যাটের আন্দোলনে একটা জায়গা থেকে ছিল, তারা ডিজিটাল ফরম্যাটের জায়গা থেকে আন্দোলন করা। তখন দেখলাম যে এটা মানে কিছু নির্দিষ্ট এজেন্ডা বা থিম বাস্তবায়ন করার জন্য অনেকেই হয়তো কাজ করছেন সেরকম জায়গা থেকে। সুতরাং ওইটাকে ক্রিটিসাইজ করার অনেক জায়গা আছে, যেটা অমিতাভ করলো। হ্যাঁ, ক্রিটিসাইজ তো করাই যায়। আমি বলছি না বিকল্প ধারা যেটা আমরা বলছি সেটাকে বিকল্প ধারাই বলা কিনা, সেটা নিয়েও মানে অনেক বিতর্ক আছে, এবং সেটা আসলে কতটুকু সফল হয়েছে সেটা নিয়েও বিতর্ক আছে, অনেক কিছু বিতর্ক আছে। কিন্তু সেটার যে একটা প্রভাব আছে সেইটা হয়তো স্বীকার করা উচিত। এনিওয়ে, আমরা সেই বিতর্কে যাব না, আমাদের সময় খুব কম। আমি একটু আবার আসবো অমিতাভের কাছে, এবং তারপরে জিকোর কাছেও যাব। খুব সংক্ষেপে, আমাদের যে ডিস্ট্রিবিউশনের কথা আমরা বলছি,
যে আমার মনে হয় যে আমাদের যে সিনেমা হলের যে কনসেপ্ট সেইটাকে পাল্টে ফেলা দরকার এবং নতুন নতুন সিনেমা হল, ছোট ছোট সিনেমা হল করা দরকার, এটাই আমার, তাই না? যেখানে সত্যিকারের মানে ডিজিটাল প্রজেকশন হবে, তাই না? মানে যে কোনো আমি যদি আর্কিটেকচারালি ডিফাইন করি কোনো কিছুকে, যে কোনো আর্কিটেকচার, একটা বিল্ডিং যখন বানানো হয়, একটা বিল্ডিং এ যখন বানানো, বিল্ডিং এর সামনে মাঝখানে যখন একটা স্পেস তৈরি করা হয়, সেই স্পেসটা না ডিফাইন করে দেয় এখানে বিকালে কি আড্ডা দিব নাকি এখানে অন্য কিছু করব। এখন ওইখানে যদি বাগান থাকে বা ওইখানে যদি স্পেসটার মধ্যে ময়লা ফেলানোর জন্য জায়গা তৈরি, তাহলে ওখানে দেখা যাবে ওখানে তাই তৈরি হচ্ছে। সো স্পেস খুব ইম্পর্টেন্ট, যে স্পেসের মাধ্যমে আপনার মনন, আপনার চিন্তা, এই সব কিছু আপনাকে স্পেসটাকে ডিফাইন করবে। তো সিনেমা হল হচ্ছে ওরকম একটা জায়গা। সিনেমা হলের স্পেসটা যদি ক্লিন হয় এবং ওটার যদি সবকিছু পরিবেশটা যদি তৈরি হয়, তো ওখানে মানুষ অটোমেটিক্যালি ওখানে ভালো সিনেমা দেখ, ওখানে একটা বাজে নোংরা সিনেমা ওখানে ও চালাবে না, স্পেসটাই ডিফাইন করে দেবে ওখানে একটা অন্যরকম ছবি চালানোর জন্য। নট নেসেসারি এটা বাংলাদেশের ছবি হতে হবে, পৃথিবী বিশ্বের অনেক ছবি চালানো পারে। আমরা এখন একটা আন্দোলন চলে যে ভারতীয় ছবি আসতে দেবে না। আমি যেটা বলি সেটা হচ্ছে পৃথিবীর সব ভাষার ছবি থাকা উচিত এবং সেটা দরকার হলে বাংলা ভাষায় মানে ডাবিং করেও চালানো হয়েছে, কারণ ছবি তো একটা অদ্ভুত ল্যাঙ্গুয়েজ এবং সেটা যদি বাংলাদেশের একটা হলে শুধু সারা পৃথিবীর ছবি দেখানো হয়, ইন্টারন্যাশনাল ছবি, সেটা ইউরোপিয়ান সিনেমা হতে পারে, সেটা হিন্দি ছবি হতে পারে, সেটা বাংলা ছবি হতে পারে, সেটা যে কোনো দেশের ছবি, যেমন এবং নট নেসেসারি কোনো একটা দেশকে ডিফাইন করা হয়, এটাও যদি হয় আমার কোনো অসুবিধা নেই তো, বিকজ সিনেমার চর্চা তো একটা অন্যরকম চর্চা। এটা আমার কাছে প্রথম মনে হয় যে এই হলগুলোকে নতুন করে ডিফাইন করা উচিত এবং বেসরকারিভাবে এবং সরকারিভাবে এটা নিয়ে সত্যি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে কাজ করলে 5 বছর পরে আমরা সিনেমার একটা চেহারা দেখতে পারবো। আর এগুলো একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, যখনই সিনেমা হল ভালো হবে অটোমেটিক্যালি প্রোডাকশন তৈরি হবে, অটোমেটিক্যালি আপনি প্রোডাকশন সাপোর্ট দেওয়ার জন্য তখন একটা তৈরি হবে। আমরা যদি কলকাতার ইন্ডাস্ট্রি দেখি, যেই দেখলাম কলকাতার মিডল ক্লাস নতুন করে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, সাথে সাথে কলকাতার পোস্ট প্রোডাকশন এবং কলকাতার ডিস্ট্রিবিউশন সবকিছু চ্যানেলাইজ হয়ে গেছে। সেটা খুব স্বাভাবিকভাবে ঘটবে। সো প্রাইমারিলি কোনটা আগে কোনটা পরে জানি না, কিন্তু যার যার কাজটা তার করতে হবে। এখন একটা এন্টারপ্রেনার উচিত যে সিনেমা হলের তৈরি করা, ফিল্ম প্রডিউসারদের উচিত আরো আধুনিক ফিল্ম প্রডিউসার হওয়া, মানে ফিল্ম প্রডিউস করা, এবং ফিল্ম মেকারদের উচিত নতুন ফিল্মের কন্টেন্ট নিয়ে তৈরি করা। আমার কাজ না সিনেমা হল নিয়ে ভাবা, আমার কাজ না ফিল্ম প্রডিউস কিভাবে করতে হয়, পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে ছবি বাণিজ্য করবে সেটা নিয়ে ভাবা। আমার কাজ আমার গল্প বলা। কিছু বলবে খুব সংক্ষেপে? হ্যাঁ, আমি তো লাস্ট একটা চাকরি সুবাদে একটা ডিস্ট্রিবিউশনে ছিলাম। সেটা আমার কাছে মনে হয়, যেটা এক্সাম্পল বারবার বলি, আমি যেটা বাইরে দেখেছি যে আসলে একটা মাল্টিপ্লেক্সের বা একটা মার্কেটে 5-6টা মিনিপ্লেক্স থাকে, অপশন থাকে। আমি আর্ট ফিল্ম বা মানে আমি চাইনিজ ফিল্ম দেখবো নাকি ইন্ডিয়ান ফিল্ম দেখবো, আর্ট হাউস সিনেমা দেখবো, এটা একটা অপশন দর্শকের জন্য রাখে। এবং মানে একটা ফ্যামিলি আসলে একটা বাচ্চা থেকে শুরু করে তার বাবার পর্যন্ত একটা অপশন থাকে, বাচ্চাদের খেলার একটা অপশন থাকতে হবে, মার জন্য একটা অপশন থাকতে হবে। মাল্টিপ্লেক্স আমাদের আরো মিনিপ্লেক্স। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আমরা বলছি যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ওই চিন্তাধারায় এগিয়ে যাচ্ছে না যে সিনেমা হল কনসেপ্টটাকে যে চেঞ্জ করে দেওয়া উচিত। সারা বিশ্বে যে মাল্টিপ্লেক্স এখন হচ্ছে, আমরা সেইখান থেকে কিন্তু পিছিয়ে আছি। ঢাকা শহরে মাত্র 2টি মাল্টিপ্লেক্স এবং চিটাগাংয়ের মতো বড় শহরে নাই, অন্যান্য শহরে তো নাই। তো জিকো, এই ব্যাপারে তোমার সংক্ষিপ্ত? মানে বড় পর্দার জন্য ডেফিনেটলি আমাদের কাজ করা উচিত। যারা ডিস্ট্রিবিউটর থাকবে তাদেরকে হল বানাতে হবে, মাল্টিপ্লেক্স বানাতে হবে। আবার একই সাথে মনে হয় এখনকার যারা অডিয়েন্স, তাদের মন বোঝা এবং তাদের টেস্ট বোঝা, মানে তারা আসলে ছোট পর্দায় দেখতে দেখতে মানে সেইখানে গল্প বলাটা হয়তো সেইখানের জন্য সম্ভব। এখন নানা রকম ইন্টারন্যাশনাল সার্কিটে ট্রান্সমিডিয়া স্টোরি টেলিং, ক্রস মিডিয়া স্টোরি টেলিং এর অনেক ধরনের এক্সপেরিমেন্ট এখন পর্যন্ত চলছে। সুতরাং আমরা জানি না যে আগামী 10 বছরে সিনেমা ইন্টারঅ্যাক্টিভ হবে কিনা। সুতরাং এগুলোও যদি পাশাপাশি মাথায় রাখা যায়, যেখানে তরুণ যারা নবীন যারা দর্শক এখন যারা হচ্ছে, তারা হয়তো কখনোই সিনেমা হলে যায় নাই। সুতরাং এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের সংকট না, এটা সারা পৃথিবীতেই সবাই ভাবছে যে আসলে অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশনের কি করা যায়। সেক্ষেত্রে টেলিভিশন তো দীর্ঘদিন ধরে ছিলই, কিন্তু অন্যান্য জায়গা থেকে মোবাইল ফোনে বা অন্যান্য সেগুলো তো বোধহয় একটু ভাবা উচিত। ওইটা ভাবা উচিত। ধন্যবাদ। আমরা আশা করব সবাই মিলে ভাববেন এবং বিশেষ করে আমাদের যে এখনকার মূল সমস্যা চলচ্চিত্র প্রদর্শন, সেইটার দিকে সবাই নজর দেবেন। নতুন নতুন সিনেমা হল নতুন দৃষ্টিভঙ্গিতে তৈরি হবে,
নতুন দৃষ্টিভঙ্গিতে চলচ্চিত্র যেমন তৈরি হচ্ছে, সেই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে যদি প্রদর্শন ব্যবস্থা তৈরি না হয় তাহলে কিন্তু চলচ্চিত্র মুক্ত হয়ে পড়বে। আমরা আশা করব আমাদের নতুন চলচ্চিত্র এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।